এটা নিউজ দেখছেন হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আপনারা জানেন 4 দিনের বিনিয়োগ সম্মেলন আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো নতুন উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন, এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাদিয়া আফরিন, তরুণ উদ্যোক্তা, ব্রিওনা ফ্যাশন হাউস। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। থ্যাংক ইউ। প্রথমেই একটু জানতে চাই, এর আগের বছরগুলোতে তো আমরা দেখেছি যে এই ধরনের আয়োজনগুলো আসলে বিশ্বের বড় বড় দেশগুলোতে হতো, প্রথমবারের মতন এই আয়োজন বাংলাদেশে হচ্ছে এবং অসংখ্য বিনিয়োগকারী বাংলাদেশে ইতোমধ্যে এসেছেন। গতকালকে পরিদর্শন করেছেন, চট্টগ্রামে গিয়েছেন, ইন্টারকন্টিনেন্টালে এসেছেন। সব মিলিয়ে আপনি তরুণ উদ্যোক্তা হিসেবে আপনার কাছে কেমন লাগছে বিষয়টি? প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এখন আমি গতকালও সামিটে ছিলাম, স্টার্ট আপ সামিটে, এবং আমরা বোঝার চেষ্টা করেছি যে আমরা যারা উদ্যোক্তা তারা কীভাবে এই স্টার্ট আপ আর উদ্যোক্তার মধ্যে একটা পার্থক্য আছে, আমরা কীভাবে এখানে ম্যাচ করি, আর স্টার্ট আপদের কাছে আমাদের বিনিয়োগকারী বা ইনভেস্টররা কী চান। তো সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমার ওখানে যাওয়া, এবং আমি যেটা গিয়ে দেখতে পারলাম যে ওনারা আসলে ইনভেস্ট করতে চান কিন্তু ওনারা যোগ্য লোক পান না। আর আমরা যারা অনেকে চেষ্টা করি, আমরা অনেক সময় জানি না কীভাবে তাদের সাথে কানেক্ট হতে হয়, কীভাবে মার্কেট বড় করতে হয়, তারপর আমাদের প্রোডাক্টটাকে কীভাবে আমরা সেল করবো। মানে সবাই তো আমরা একটা সবাই আমরা প্রোডাক্ট, হ্যাঁ, আমাদের প্রোডাক্টটাকে কিন্তু আমাদেরকে যাদের কাছে সেল করতে চাচ্ছি তাদের কাছে বোঝাতে হবে যে আমি এই প্রোডাক্টটা মানে হাউ টু মার্কেট ইয়োরসেলফ। তা আমরা কিন্তু ওটা করি না। আমাদের দেখা যায় কি আমাদের এখানে মার্কেটিংয়ের একটা ভালো ঘাটতি আছে। আমরা অন্যান্য দেশগুলোতে আমরা যেটা দেখি যে প্রোডাক্ট যাই বানাক তাদের মার্কেটিং অ্যাপ্রোচগুলো খুব মানে ফাটাফাটি রকমের হয় আর কি, যেটার জন্য হয় যে তারা খুব সহজেই এই তাদের প্রোডাক্টটাকে সেল করতে সক্ষম হয়। আর আমরা আমাদের মার্কেটে ঢুকতে পারা, মার্কেটকে ক্যাপচার করতে পারা, এই জাতীয় জিনিসগুলোতে প্রবলেম হয়, কারণ আমরা জানি না আমাদের কীভাবে প্রপার ওয়েতে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়। তো কালকে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে ভালো ভালো ফিডব্যাক পেয়েছি আমি সরাসরি ইনভেস্টরদের সাথেও কথা বলেছি। ওনারা জানতে চাচ্ছেন যে হাউ উই ক্যান হেল্প ইউ। তো এটা একটা অনেক বড় বিষয় যে তারা চাচ্ছেন করতে। অনেক সময় যখন কেউ রিজিট থাকে, চায় না করতে, তাকে কনভিন্স করা খুব ডিফিকাল্ট, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব ইজি যে সে চাচ্ছেন। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই জিনিসটাকে কীভাবে আমাদের জন্য ইউজ করতে পারি। এখন বাইরের কান্ট্রিগুলো এইসব ব্যাপারে অনেক দূরে গিয়ে গিয়েছেন, আমাদের দেশে এটাই এবার প্রথম, এবং এত বড় পরিসরে এটা অনেক বড় একটা উদ্যোগ। এবং সেজন্য আমি ইন্টারিম গভর্নমেন্টকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রশংসনীয় উদ্যোগটা নেওয়ার জন্য। যে আমাদের দেশে এখন যেহেতু উনি ইনভেস্টরদের মেলার মতো বসিয়েছেন, তাতে হচ্ছে কি ওনারা ফিজিক্যালি আমাদেরকে দেখতে পাচ্ছেন, যেটা অনেক সময় অনলাইনের থ্রুতে হোক বা অন্য সোর্সের মাধ্যমে তারা যখন জানতে পারেন অনেক ভুল ইনফরমেশন কিন্তু যায়। তো সেই ক্ষেত্রে ওনারা যখন ফিজিক্যালি এসে এই যে ওনারা ইয়েতে গিয়েছিলেন, ইকোনমিক জোনে গিয়েছিলেন গতকাল, তো ওনারা গিয়ে সশরীরে দেখতে পেরেছেন যে আসলে একটা বিজনেস আছে এবং বিজনেসটা অনেক কেমন পরিসরে আছে, এবং এটাকে মানে স্কেলেবল করতে গেলে কোথায় কোথায় সমস্যাগুলো আছে সেই জায়গাগুলোতে ওনারা যদি সাপোর্ট দিতে পারেন তাহলে এইটা অ্যাকচুয়ালি আরও স্কেলেবল বিজনেস কি না। তো এই যেগুলো ওনারা যখন সরাসরি মানে ইনফরমেশনগুলো নিচ্ছেন, ওনারা গিয়ে কিন্তু ওনাদের দেশে এটা প্রচার করবেন, উনি না করলেও আরেকজন করবেন। তো তখন কিন্তু একটা ভাবমূর্তি দেশের অনেক ভালো আসে এই ক্ষেত্রে। এটা একটা বড় পয়েন্ট আমাদের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশ একটা ব্র্যান্ড হোক, বিশ্ববাজারে তার একটা নিজস্ব সুনাম তৈরি হোক। তো সেই হিসাবে কিন্তু উদ্যোগটা অনেক প্রশংসনীয় যে যখন এটা হচ্ছে রেফারেল মার্কেটিং বলি আমাদের প্রোডাক্টের ভাষায়, যে মুখে মুখে প্রচার হওয়া। তো যখন দেখে তারা নিজেরা এসে দেখছেন, প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, উদ্যোগ দেখতে পাচ্ছেন, তখন কিন্তু তারা অটোমেটিক্যালি এটা গিয়ে তারা নিজেরাই নিজেদের মধ্যে মার্কেটিং করছেন। এটা অনেক বড় একটা বিষয়, যেটা দূর থেকে কিন্তু সম্ভব হয় না, একটা গ্যাপ থেকে যায়, মার্কেট গ্যাপ থেকে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে সবাই চায় যে আমার উদ্যোগটা এগিয়ে যাক, সেই হিসাবে যে ইনভেস্টর উনি চান যে ওনার ইনভেস্টটা যেটা করবেন এটা যাতে উঠে আসে, এবং এজন্য ওনারা কিন্তু স্টার্ট আপের প্রতি বেশি আগ্রহ দেখান। কারণ স্টার্ট আপ আর উদ্যোগের এন্টারপ্রেনারের মধ্যে একটু পার্থক্য আছে, যদিও দুইটাই যে স্টার্ট আপ সেও কিন্তু আসলে প্রথম দিকে একটা এন্টারপ্রেনারই ছিল, মানে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করেছে। তো একটা কিছু নিয়ে শুরু করতে গেলে তখন উনি ছোটই ছিলেন, হঠাৎ করে কেউ 100 জন একটা কোম্পানি খুলে বসে না, বা হঠাৎ করে অনেক বড় অঙ্কের টাকা কিন্তু ইনভেস্ট করে না। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে উদ্যোক্তা একটা জিনিস নিয়ে, একটা প্রবলেম নিয়ে কাজ করে, তা একটা প্রবলেমের সাথে সে সলভ করতে গিয়ে আরেকটা প্রবলেম পায়, সেটাকেও তখন সে সলভ করে। এভাবে করতে করতে সে কিন্তু তখন একলা করতে পারে না। যখন কোম্পানিটা বড়োর দিকে যেতে নেয় তখন কিন্তু সে লোক নেওয়ার চেষ্টা করে এবং ফান্ডিংয়ের বিষয়টা আসে।
যত দ্রুত আমি স্কেল আপ করতে চাবো তত আমার ফান্ডিংয়ের প্রয়োজনটা বেশি পড়বে। অনেক সময় দেখা যায় আমাদের টাকা পয়সা অভাবের কারণে আমরা যে টাইমটার মধ্যে স্কেল আপ করতে চাচ্ছি সেটা হয় না, এটাও একটা বড় বিষয়। তো সেই ক্ষেত্রে যখন একটা আমাদের উদ্যোগের ক্ষেত্রে যেটা হয়, উদ্যোক্তাদের ক্ষেত্রে যখন আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে একটা ইনভেস্টরকে জানাই বা পিচিং করি, তখন তারা দেখতে চান যে এই উদ্যোগটা স্কেলেবল কিনা। অনেক সময় একদম প্রাইমারি স্টেজ যেটা আমরা যেটা বলি যে যার হচ্ছে হলো 2-4 জন 5 জন কর্মী আছে, কিন্তু তার একটা ভালো বিজনেস প্ল্যান আছে, সে তখন চিন্তা করতেছে যে আমি এটাকে কীভাবে মানে আরেকটু বড় করতে পারি। বড় করতে গেলেই টাকার বিষয়টা তখন চলে আসে। তো একটা মিনিমাম টাইম আমাদেরকে জিনিসটা হোল্ড করতে হয় যে হ্যাঁ আমি যে চালাতে পারি, আমার যে টিম আছে, আমি যে একটা লিডারশিপ রোলে যেতে পারি, এবং এটা লিডারের উপর অনেকটা ডিপেন্ড করে যে সে কীভাবে চালাচ্ছে, কীভাবে প্ল্যান করতেছে। যখন সেটা কনভিন্স করতে পারে ইনভেস্টরকে যে আমি এভাবে চালাতে পারবো এবং এখান থেকে এভাবে একটা প্রফিট আসা সম্ভব, যখন একটা প্রপার বিজনেস প্ল্যান থাকে, তখন 3-5 বছরে আমার বিজনেসটা কোথায় যাচ্ছে এটা যদি আমি কনভিন্স করতে পারি ইনভেস্টরকে, ইনভেস্টর কিন্তু ইনভেস্ট করবে। এটা একটা বড় জিনিস। জানতে চাই যে 4 দিনের বিনিয়োগে একটা তহবিল গঠন হচ্ছে এরকম কথা গভর্নর বলেছেন, এই বিষয়টি নিয়ে আপনারা কতটুকু আশাবাদী বা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অবশ্যই এটা অনেক মানে মানে অনেক মানে প্রশংসনীয় একটা বিষয় যে উনি আমাদের ব্যাপারে এতটা ভাবছেন, এবং সবচেয়ে বড় কথা উনি এটা বুঝেন। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন এরা খুবই সিরিয়াস এসব ব্যাপার নিয়ে। একটা দেশের মূল অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে একদম রুট লেভেল, প্রান্তিক লেভেল, যেটা থেকে উদ্যোক্তারা উঠে আসে। তো যখন মানুষ কাজ করে তখন তাদের যে প্রান্তিক লেভেলে যে জোনগুলো হয় এরা কিন্তু অনেক সময় আসতে পারে না। যে একটা জায়গায় যখন একটা মানুষ যখন একটা উদ্যোগ যখন একটা স্কেলেবল পর্যায়ে থাকে, বা যখন যে এটা নিয়ে যখন সে অলরেডি লোক নিয়োগ দিয়েছে, তারপর কার্যক্রম শুরু করে দিয়েছে, তখন কিন্তু তার মানে বিক্রি করার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, বা টাকাটা কীভাবে আসবে এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। সেটার পিছনে টাইম দিতে গিয়ে অনেক সময় কিন্তু ওনারা এই ধরনের সামিটগুলোতে আসতে পারেন না। ওনারা চিন্তা করেন যে আমরা কোথায় গিয়ে থাকবো, সেটা একটা খরচ আছে। আবার হচ্ছে আমি যদি যাওয়া আসা করি, আমার যে টাইমটা আমি বিজনেসে থাকবো না, এই সময় আমার বিজনেসটা কীভাবে কে দেবে? কারণ ম্যাক্সিমাম উদ্যোক্তার ক্ষেত্রে এটা হয় যে সে না থাকলে তার উদ্যোগটা পিছিয়ে যায়, কারণ আবার ওখানে তার রিপ্লেসমেন্ট তৈরি করা, এবং সেখানে এটাও একটা সময় সাপেক্ষ, এবং অবশ্যই টাকা পয়সার একটা বিষয় এখানে আছে। তো সেটা তৈরি করতে একটু সময় লাগে। তো আমাদের এই যে একদম রুট লেভেলে যে আমাদের কিছু কিছু জিনিস যেটা হচ্ছে প্রশিক্ষণের বিষয় আছে, অ্যাকাউন্টসকে মেনটেন করতে হয়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কী করতে হয়, এগুলো অনেক কিছুই আমাদের প্রান্তিক লেভেল জানে না, বা আমরা ছোটো উদ্যোক্তারা জানি না। এই লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি অভাবের কারণে আমরা অনেক সময় একটা ভালো বিজনেস প্ল্যানও দাঁড় করতে পারি না। আন্দাজে যেটা একটা তৈরি করা হয় সেটাতে যেটা মানে আসে, সেটাতে দেখা যায় যে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামলে খরচ তার থেকে বেশি হচ্ছে। এই যে 800 থেকে 900 কোটি টাকার যে কথাটি বলছিলাম, এটি কি আসলে সব তরুণ উদ্যোক্তাদের কাজে আসবে কিনা? না, সব তরুণ উদ্যোক্তার কাজে আসবে না। সব তরুণ উদ্যোক্তার কাজে এভাবে আসবে না যে আমাদেরকে একটা পর্যায়ে, মানে যখন কেউ 1-2 জন স্টার্ট করে তখন তাকে আগে প্রুফ করতে হয় সে বিজনেসটা চালাতে সক্ষম কিনা। এখন আমি আজকে শুরু করছি, আমি কালকে গিয়ে ফান্ডিংয়ের অ্যাপ্লাই করতে পারি না, সেটা ব্যাংকও দিবে না। ইনভেস্টর তো আরও অনেক বড় বিষয়। তো একটা জায়গা থেকে আমি কোনোভাবে যদি সোর্সিং করে নিজের ফ্যামিলি কনভিন্স করে পার্সোনাল ফাইন্যান্সগুলোর থেকে নিয়ে যদি আমি কিছুটা টাইম রান করাতে পারি, আমি যদি অ্যাবিলিটি দেখাতে পারি, একটা ভালো বিজনেস প্ল্যান করতে পারি, যদি দেখাতে পারি যে এটা একটা স্কেলেবল, একটা বছর গেল এর মধ্যে আমি দেখালাম আমার গ্রোথ হয়েছে এতটুকু, তখন কিন্তু এই ফান্ডিংটা পাওয়া সম্ভব। এবং আমাদের এটা হচ্ছে রুট লেভেলের ক্ষেত্রে, এবং যারা ভালো বিজনেস করতেছেন তারাও কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে এখান থেকে ঝরে যাচ্ছেন, কারণ তারা জানে না কীভাবে কমিউনিকেট করতে হয়। এভাবে মার্কেটের সাথে তাদের বড় হওয়ার ক্ষেত্রে একটা গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে যখন গভর্নমেন্ট এই জায়গাগুলো যখন ফোকাস করে, যে আমাদের এসএমই ফাউন্ডেশন আছে, আমি ওটার অলরেডি ওনাদের মেম্বার, এছাড়া শুরু করেছিলাম আমি বিসিকের স্কিটি দিয়ে। তো এরা শহর শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। তো এই সব জায়গায় যে ট্রেনিং হয় এটাও কিন্তু অনেকে জানে না, এবং খুব মিনিমাম একটা নিয়ে করা হয় যাতে আমরা শিখতে পারি। এবং এখন ওনারা ইয়েতে যান, ঢাকার বাইরে যান, গিয়ে শিখান, কিন্তু এটা একটু কম লেভেলেরই হচ্ছে। তো যখনই 800-900 কোটি টাকার মধ্যে থেকে কিছু অংশ আমাদেরকে ডেভেলপ করার কাজে লাগানো হবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে একটা পর্যায় থেকে একটা এন্টারপ্রেনার থেকে স্টার্ট আপ হবে, স্টার্ট আপ থেকে সে আরও বড় মানে জায়ান্ট ক্যাপিটাল করার মতো, মানে প্রডিউস করার মতো অবস্থায় চলে আসবে। এবং দেশকে একটা উদ্যোগের কিন্তু কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিও থাকে। মানে যখন কেউ একজন ব্যবসা করে তখন কিন্তু, বা ব্যবসা বলতে আমি উদ্যোগ আর স্টার্ট আপই বলবো, শুধু ব্যবসা না, ব্যবসার তো আরেকটা সংজ্ঞা আছে যে জাস্ট নিয়ে এসে বেচে দেওয়াটাও একটা ব্যবসা। তো এখানে যারা এখানে কিন্তু রেসপন্সিবিলিটির বিষয় আছে, তারা সোশ্যাল রেসপন্সিবিলিটি নেয়, যে আমার
উদ্যোগের সাথে এতজন জড়িত হবে, আমি তাদেরকে এইভাবে ফ্যাসিলিটি দিব, তারা আমার উদ্যোগকে দেখবে, সাথে আমি আমার উদ্যোগটাকে বড় করব, তাতে তারাও লাভবান হবে। এভাবে দেখা যায় অনেক সময় 10 জন থেকে শুরু হয়, এটা কিন্তু 100 থেকে 1000 1 লাখ এরকমও হয়, বড় জায়ান্ট কোম্পানিতে পরিণত হয়। যখনই আমরা আমাদের কাস্টমার আর আমাদের যারা টিম মেম্বার এই দুইটাকে মিলাতে পারবো, তখন কিন্তু একটা উদ্যোগ বড় হতে সময় লাগে না। যে এই 800-900 কোটি টাকার কথা বলতেছেন, এটা কিন্তু একটা স্ক্রিনিং চলছে যে কাদেরকে এটা দিলে তারা দ্রুত স্কেল আপ করবে, তাদের মাধ্যমে দেশে টাকাটা রিটার্ন আসতেছে। আর যারা হচ্ছে রুট লেভেলে আছে তাদেরকে ডেভেলপ করার কারণে ওই বড় যারা হয়ে গেছেন তারা কীভাবে বড় হয়েছেন ওখান থেকে একটা সাপোর্টিং মেন্টরশিপ করেও কিন্তু তারা নিয়ে আসতেছেন। সো এটা একটা 800-900 কোটি টাকাকে তো একবারে ভাগ করে হয়ে দিয়ে দেওয়া যায় না, ওটাকেই ভাগ করে করে রোলিং করে করে জিনিসটাকে আরও 800-900 থেকে 8000-9000 কোটি টাকা বানানো সম্ভব। আর এই ক্ষেত্রে আর একটু জানতে চাই যে ব্যাংক ঋণের ক্ষেত্রে এর আগে কোনো সমস্যায় তরুণ উদ্যোক্তারা কি ধরনের সমস্যায় আসলে পড়ে থাকে? আচ্ছা, এটা তো ব্যাংক ঋণ তো আমাদের ইন্টারনাল ঝামেলাগুলোর মধ্যে একটা বলা যায়। আমি একদম নর্মালভাবে কথাবার্তা বলছি। তো যাই হোক, ব্যাংকের ক্ষেত্রে যেটা করা হয়, একটা লোন পাওয়া খুবই ডিফিকাল্ট। একটা বড় হতে গেলে ফার্স্ট তরুণদের জন্য তো আরও বেশি, যে নতুন শুরু করেছে তার জন্য কিন্তু আসলে ফান্ডিংটা বেশি জরুরি। এখন দেখা যাচ্ছে যে তাকে দেওয়া হলো যে সে একটা উদ্যোগ বা একটা আইডিয়া নিয়ে গেল, আইডিয়ার উপর কিন্তু ব্যাংক কিন্তু লোন দিচ্ছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ভালো বিজনেস আছে, শুধুমাত্র তার ভালো থার্ড পার্টি গ্যারান্টার নাই, বা তার কেউ, কারণ থার্ড পার্টি গ্যারান্টার যে সে কিন্তু একটা রিস্কে পড়ে যায় যদি সে ডিফল্টার হয়। সো একটা থার্ড পার্টি গ্যারান্টার অ্যারেঞ্জ করতে না পারার জন্য সে দেখা যাচ্ছে লোনটা পাচ্ছে না, অথচ তার ভালো আইডিয়া আছে, একটা বাইরের একটা কান্ট্রি ওরা একটা বিজনেস প্ল্যান অ্যাসেস করে ওরা ইনভেস্ট করতে রাজি আছে, অথচ আমাদের ব্যাংকিং সেক্টরগুলো যেভাবে লোনটা দেয়, এবং আমি রিসেন্টলি লোন পেয়েছি, তো সেটা অনেক পেনফুল একটা প্রসেস ছিল। এবং এমন সময়ে লোনটা মানে পাওয়া নিয়ে আমার মানে ইস্যুগুলো হয়েছে যে আমার সব রেডি থাকা সত্ত্বেও এত দেরি হয়েছে যে আমি তখন আমার ঈদের আগে স্টোর ওপেন করেছি, আউটলেট। তো তখন আমি ঈদের জন্য মার্কেটিং করব নাকি আমার যেটা আউটলেট রেডি হচ্ছে সেটা পিছনে আমি সময় দিব, তো সব মিলে আমার খুব চাপ হয়ে গেছিলো। তো এটা আমার খালি প্রবলেম না, এটা সবার প্রবলেম। এটা দেখা যাচ্ছে আমি আমাদের কমিউনিটিতে যখন কথা বলি লোন নিয়ে আমি শুনি নাই কেউ খুব সহজে পেয়ে গেছে, যদি না তার খুব ভালো নেটওয়ার্কিং থাকে। এখন নেটওয়ার্কিং তো সব উদ্যোক্তাদের জন্য ওরকম না, সবাই তো সব জায়গায় যেতে পারে না। আসলে এই যে লোনের এই যে প্রসেসটা, এটাকে আসলে সহজ করার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, লোন প্রসেস সহজ করার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে বেশ কিছু সার্কুলার অলরেডি করা আছে যে কি ধরনের মানে কাগজপত্র বা ডকুমেন্টেশন করতে হবে। তবে ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংকগুলোকে যদি কাগজপত্র জেনারেলাইজ করা যেত, যেমন হচ্ছে যে সব ব্যাংক একটা উদ্যোগের ক্ষেত্রে এই ধরনের পেপারস চাবে, তাহলে উদ্যোগ ওটা গুছিয়ে নিয়ে গেলে তারপর তার বিজনেসের ক্যাটাগরি, সাইজ, ভলিউম সব কিছু মিলে আর কি সাপোর্টিং ডকুমেন্ট লাগে সেটা লাগতে পারে। কিন্তু একটা মানে যেটা হয় যে অনেক কমপ্লেন ওনারা পান হ্যারাসমেন্ট, যে বিশেষ করে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে, কারণ মনে করেন যে নারী উদ্যোক্তা হয়তো বা উনি এত ভালো জানেন না, তো দেখা যাচ্ছে যে নলেজটাকে আরও খতিয়ে দেখার জন্য বা তার উপর ট্রাস্টটা না আসার জন্য, ট্রাস্ট অনেক বড় একটা ইস্যু, তো ট্রাস্টটা না আসার জন্য ওনারা কিন্তু এই জিনিসটাকে লম্বা করেন। হ্যাঁ, তো কাগজ চান, অনেক রকমের কাগজ চান, যে কাগজগুলো অ্যাকচুয়ালি বিশেষ করে উদ্যোক্তাদের ক্ষেত্রে ওনারা অনেকটাই সিস্টেমেটিক থাকেন না, অনেক ব্যাপারে অনেক কাগজ তাদের থাকে না, পেপারস থাকে না। তো সেই পেপারস বানানো বা সেই পেপারস একটা জায়গাতে নিয়ে এসে সাবমিট করতে করতে যে টাইমটা লাগে, ততক্ষণে কিন্তু আমার এমন হতে পারে যে আমার উদ্যোগের দিকে যে ফোকাসটা করার কথা ছিল সেটা আমি করতে পারছি না, আমার উদ্যোগের অলরেডি ইনকাম কমে গেছে, আর এ পাশে এটার এফেক্ট পড়তেছে আমার বিজনেসের উপর। তো ব্যাংক তো আমাকে লোন দিয়ে সে তো বিজনেসই করবে, সো আমার বিজনেসের ব্যাংকিং পার্টনার টাইপ হয়ে সে যদি আমাকে হেল্প না করে, তাহলে তার কিস্তি দিতেই তো আমার সমস্যা হয়ে যাবে। তো তখন গিয়ে এই প্রবলেমগুলো অ্যারাইজ হয় যে আমি টাইম মতো কিস্তি দিতে পারছি না, আমি ডিফল্টার হচ্ছি, তখন গিয়ে ব্যাংক আর উদ্যোগের উপর ভরসা করতে পারতেছে না, বলছে আমাদের তো ডিফল্টার কেস বেশি। তো এই ধরনের প্রবলেম। সামিট প্রসঙ্গে আবারও একটু ফিরতে চাই। সবসময় দেখা যায় যে রাজধানী কেন্দ্রিক হয়ে থাকে, আমাদের যে কোনো সম্মেলন বলেন বা যে কোনো কিছু রাজধানী কেন্দ্রিক হয়, কিন্তু এবারের সামিটে আমরা দেখতে পাচ্ছি যে যারা এসেছেন, বিনিয়োগকারী যারা এসেছেন, তারা আসলে আমাদের ইকোনমিক জোনগুলো ঘুরে ঘুরে দেখছেন। গতকাল চট্টগ্রাম গিয়েছেন, নারায়ণগঞ্জ গিয়েছেন, এসব মিলিয়ে কি মনে হচ্ছে? না, এটা অবশ্যই অনেক ভালো যে ওনারা শুধু ঢাকা কেন্দ্রিক চিন্তা না করে ওনারা একদম ফিজিক্যালি জায়গাগুলো ভিজিট করছেন এবং বুঝে নিচ্ছেন, এবং যখন যাচ্ছেন তখন অনেক কিছু এরকম থাকে যেটা হচ্ছে ফিজিক্যালি দেখলে গ্যাপগুলো বোঝা যায় যে এইটা উদ্যোগটার মধ্যে আসলে কি কি সমস্যা আছে, যেটা হয়তোবা আমি এক জায়গা থেকে ডেকে নিয়ে এসে পিচিং করাইলেই আমি বুঝতে পারবো না। তো তখন ওনারা ওনাদের মতো করে দেখছেন, ওনারাও যখন আমাদের গভর্নমেন্টের সাথে যখন এগুলো নিয়ে বলবেন যে এই প্রবলেমগুলো ওনারা পাচ্ছেন, এগুলো সলভ করতে হবে,
আমাদের গভর্নমেন্ট আবার নিচের লেয়ারে এটা দিয়ে দিবেন, ওনারা আবার এটা নিয়ে কাজ করবেন। তখন যখন নিচ থেকে এই ফাউন্ডেশনটা ঠিক হয়ে আসবে তখন কিন্তু 1-2 বছর পর দেখা যাবে যে আমাদের এই জিনিসগুলো ঠিক করার জন্য আর ইনভেস্টরদের বলতে হচ্ছে না, তখন কিন্তু আমরা ইনভেস্টমেন্ট এমনিই পাবো এবং আমাদের একটা ভাবমূর্তি তৈরি হয়ে যাবে এবং অটোমেটিক্যালি কিন্তু আমরা তখন অ্যাপ্রোচ করলে রিজেকশনের চান্সটা খুব কম থাকবে। তো এটা একটা ভালো জিনিস যে ওনারা ফিজিক্যালি যাচ্ছেন, দেখছেন এবং এভাবে ঘোরার মাধ্যমে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশকে এক্সপ্লোর করছেন, শুধু ইকোনমিক জোন না, ডিপ্লোম্যাটিক জোন এগুলো না, তারা কিন্তু পুরো বাংলাদেশ ঘুরছেন। তাতে বাংলাদেশের যে সৌন্দর্য, বাংলাদেশ যে একটা ওয়েদার, ওনারা এটা বুঝতে পারছেন। তাতে এটার সাথে তাদের বিজনেসের কোথায় বা মার্কেটগুলো তারা যেখানে বিজনেস করছেন সেই একটা মার্কেটের সাথে কতটুকু মিল বা আমরা কতটুকু সাপোর্ট দিতে পারবো, এটাও কিন্তু ওনাদের অ্যানালাইসিসের মধ্যে চলে আসছে। সবশেষ একটু জানতে চাই যে তরুণ উদ্যোক্তা হিসেবে কি মনে করছেন যে বাংলাদেশের আসলে আপনাদের প্রতি আরো আপনারা যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলো আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় এবং সীমাবদ্ধতাগুলো কোথায় কোথায়? আচ্ছা, একটা আমাদের উদ্যোক্তাদের মধ্যেও বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এক নম্বর হচ্ছে আমরা জানতে চাই না, আমরা জানার যার ক্ষুধা আছে সে জিনিসগুলো নিয়ে নার্চার করে এবং একটা পর্যায়ে কিন্তু সে খুঁজে পায় যে আমাকে কীভাবে উপরে উঠতে হবে, কিন্তু এই জন্য তাকে কন্টিনিউয়াস জানার প্রসেসের মধ্যে থাকতে হবে। শিখাটা আমি বলবো না, শিখাটা তো তারপরের পার্ট আসে, আগে জানার চেষ্টা করতে হবে, দেন জানতে পারলে তো আমি শেখার প্রসেসে যাব, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডকুমেন্টেশন এবং অ্যাকাউন্টস। আমরা কিন্তু আমাদের ডকুমেন্টেশনগুলো ঠিকমতো করতে পারি না। আমি গ্রামে বা যখন কাজ করাই অনেক সময় দেখা যায় যে ওরা আমাকে বলে যে একটা যদি পেপারস দিতে বলি বা কোনো কিছু, ওদের তো ওরকম কোনো কাজ যারা করছে তারা ওভাবে পেপারস দেয় না। আর ওরাও যাদের কাছ থেকে কিনে ওরা দেখি মুখে মুখে হিসাব করে দিনের একটা হিসাব করে শেষ করে দিচ্ছে, কিন্তু এটা কোথাও লেখা বা কিছু করা এটাও কিন্তু করে না। তো এটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে, অনেকজনকে নিয়ে নিজেরা একজন লিডার হয়ে ঠিকই কিন্তু কাজ ওনারা করে যাচ্ছেন এবং বেসিক্যালি তাদের ইম্প্যাক্টটাই কিন্তু আমাদের সমাজে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে যদি ওনাদেরকে প্রপারলি শেখানো হয় বা কেউ যদি গিয়ে এই পেপারস ডকুমেন্টসগুলো ওনাদের করিয়ে দেন তাহলে কিন্তু আমরা ওনাদের থেকে একটা ভালো ইনপুট পেতে পারি। আরেকটা জিনিস হলো যে আমাদের গভর্নমেন্টও অনেক সাপোর্ট দিচ্ছেন এসব ব্যাপারে, যে আরও আমাদের যে গভর্নমেন্টাল ইনস্টিটিউশনগুলো আছে শুধু গভর্নমেন্টের উপর ফোকাস করলেও আমাদের হবে না, আমাদের প্রাইভেট সেক্টরগুলোকেও আগে আসতে হবে যে আমরা কীভাবে রুট লেভেলগুলোকে আরও ডেভেলপ করার ব্যাপারে হেল্প করতে পারি। যখন সবাই সবার জায়গা থেকে একটু করে হলেও চেষ্টা করবে তখন এটা অটোমেটিক্যালি গ্রো করবে, তখন আর মানে একজনের দিকে তাকায় থাকতে হবে না, পুরোটা ইউনাইট হিসেবে আর কি বের হয়ে আসবে। একটু জানতে চাই যে বড় বড় বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশে বিনিয়োগের জন্য এসছে, এই যে উবার, টয়োটা, মেটা, এই বিষয়টিকে সার্বিকভাবে কিভাবে দেখছেন বা কতটুকু ভবিষ্যতে আমরা এটা আশাবাদী কতটুকু? অবশ্যই আমরা অনেক বেশি আশাবাদী, কারণ এখানে ওনারা আসছেন মানে ওনারা অবশ্যই এখানে ওনাদের ইনভেস্ট করার মতো কোনো সুযোগ খুঁজে পেয়েছেন। ওনারা না হলে শুধু শুধু আসতেন না, ওনারা যখন বুঝছেন এখানে ভালো বিনিয়োগের সম্ভাবনা আছে, এখানে তরুণ উদ্যোক্তা আছে, হ্যাঁ তরুণ উদ্যোক্তা মানে তারা এনার্জি বেশি দিতে পারবে, তাদেরকে অনেক বেশি শেখানো সম্ভব, যেটা একটা যেখানে মানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি ওখানে যাদের তরুণদের সংখ্যা বেশি সেদিকে ইনভেস্টররা যাবে, এটা খুব স্বাভাবিক এবং আমাদের এটা ভালো একটা অ্যাসেট আমাদের আছে। তারপর হচ্ছে আমরা বিভিন্ন সেক্টরের জন্য আমরা ফিট, এখন খালি জাস্ট আমাদের ট্রেনিং করিয়ে ওনাদের মতো ওনারা নিতে পারবেন, এক্ষেত্রে একটা অনেক বড় কর্মসংস্থানের সুযোগ হয়। তো ওনারা আসলে আমাদের এখানে কর্মসংস্থান হচ্ছে, আবার ওনারা যখন দেখবেন যে এখানে যেমন চায়নার যদি কেউ ইনভেস্ট করেন দেখা গেল যে এখানে ভালো টিম আছে, ভালো একটা ম্যানেজমেন্ট আছে, স্থানীয় লোক দিয়ে করানো যাবে, তখন কিন্তু উনি এখানে একটা ফ্যাক্টরি খোলার চিন্তা করবেন। তো এরকম মানে ওনারা যদি এসে দেখেন যে এই জিনিসগুলো ওনাদের ফেভারে যাচ্ছে, তখন এই আমরাও টয়োটা উবারের মতো অন্য দেশে হয়তো একসময় যাব তাদেরকে ইনভেস্ট করার জন্য। আর সেই আশাবাদী ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম নতুন উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন, এই বিষয় নিয়ে কথা বলছিলাম সাদিয়া আফরিনের সঙ্গে, ব্রিওনা ফ্যাশন হাউস তরুণ উদ্যোক্তা। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।